সাইয়ারা মুভি দেখে যদি কান্নাকাটি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে এবার একটু কাজ করো মন দিয়ে, কারণ সব কলেজের ফর্ম বেরিয়ে গেছে আর ডেটও দিয়ে দিয়েছে। আশা করছি তোমরা অ্যাডমিটও পেয়ে গেছো। সব কলেজের ফর্ম তো ছেড়ে দিয়েছে, এবার তোমরা কিভাবে কাজ করছো তার উপরে কিন্তু ডিপেন্ড করছে তোমরা কলেজে চান্স পাবে কি পাবে না। কারণ 1000 থেকে 2-3000 জন এক্সাম দেবে তোমাদের মতোই, হয়তো তারা তোমাদের থেকে অনেক বেশি কাজ করছে। তো তোমরা কিভাবে ছোট ছোট পয়েন্ট ইউজ করছো, ছোট ছোট ট্রিক্স ইউজ করছো, কিভাবে তুমি কম্পোজিশনটাকে সাজাচ্ছ, কিভাবে ফিগারগুলো সাজাচ্ছ, কিভাবে ফিগারে ড্রয়িং করছো, ফিগারের ফ্লো অ্যাড করছো, সেগুলোর ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা একটা কম্পোজিশন করাই দেখব, বাট এই কম্পোজিশনটা একটু অন্যরকম। বাজারের কম্পোজিশনের ক্ষেত্রে অনেক সময় বাজারের কম্পোজিশন কলেজে দেবে, বাজারের কম্পোজিশনের ক্ষেত্রে আমরা শুধু ওই জিনিসপত্র তুলছে, জিনিসপত্র দিচ্ছে, সেটা বিভিন্ন জিনিস হতে পারে, ফল সবজি মাছ যা খুশি হতে পারে। শুধু সেইটুকুই না দেখে তোমরা ডাভ বিক্রি করছে সেরকম দেখাতে পারো, বা নিজের মতো কোনো একটা কম্পোজিশন রেডি করতে পারো। সবসময় কপি করার থেকে চেষ্টা করবে নিজের কোনো একটা কাজ করতে, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর যখনই কোনো কম্পোজিশন করবে চেষ্টা করবে এক লাইনে না রাখতে ফিগারকে, ফিগার যেন একটু আদ্রু পার্সপেক্টিভের মধ্যে থাকে। তোমাদের বেশিরভাগের ক্ষেত্রেই যেটা হয়, এক লাইনেই ফিগারগুলো রয়ে যায়। এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। এবার চলো এখানে আমি কি করছি সেটাতে আসি। এখন আমরা যেই কম্পোজিশনটা করছি, এই কম্পোজিশনটা তুমি খুব ইজিলি সমুদ্র সৈকতের ধারে ইউজ করতে পারবে যদি সেই ধরনের কোনো টপিক আসে। তুমি খুব ইজিলি বাজারের ক্ষেত্রেও ইউজ করতে পারবে। বাজারেও আমরা দেখি নারকেল বা ডাব নিয়ে বসেছে। আবার সমুদ্র সৈকতেও বিশেষ করে যখন সমুদ্রের কাছে তোমরা যাও, বিচে যদি যাও তাহলে দেখতে হবে যে বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া সব কিছু নিয়ে, তার সাথে ডাব সব কিছু নিয়ে বসেছে। তো এই ধরনের কম্পোজিশন খুব ইজিলি তোমরা যেখানে খুশি ইউজ করতে পারবে। ডাব বিক্রেতা এই হলো একটা কম্পোজিশন। ডাব খাওয়া কিন্তু খুব উপকারী। ডাব সপ্তাহে অ্যাটলিস্ট 1-2 দিন তো একটু খেয়েই নিও যদি আশেপাশে সেই রকম ডাব থাকে। যদিও এখন ডাবের দাম আকাশ ছোঁয়া, 60, 70, 80, 90 যে যেরকম পারছে নিয়ে নিচ্ছে। তো কিন্তু এখানে খুব বেশি পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, তার জন্য খুব ভালো, হার্টের জন্য ভালো, ব্লাড সার্কুলেশন ঠিক রাখে, স্কিনের জন্য খুব ভালো, স্কিন হাইড্রেটেড রাখে, সুগার অনেক কম, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ খুব বেশি থাকে। তো খুবই উপকার ডাব খাওয়া, ঠিক আছে? তো অবশ্যই সপ্তাহে 1-2 ডাব খেও, নিজে না খেলেও অ্যাটলিস্ট মা বাবার জন্য কিনে নিয়ে যেও যখনই সময় পাবে বা কিছু। বায়োলজি ক্লাস শেষ করে এবার ছবি আঁকাতে ঢুকি। তো এখানে আমি সবার কাছে এই মহিলাটাকে রেখেছি যে টাকা দিচ্ছে বা বোতল কিছু একটা ধরে আছে বা কিছু জিজ্ঞেস করছে, বিভিন্ন রকমের কাজ করতে পারে। এবার আমি যে ঠেলা গাড়িটা রেখেছিলাম, যেখানে ডাব ভর্তি হয়ে আছে, আমি সেটাকে প্রথমে এঁকেছি, দেন তারপর তার পেছনের মানুষ আঁকবো, তার সামনে যে ডাব বিক্রি করছে তাকে আঁকবো। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে মাথা এত বড় করা যাবে না যাতে ওই ঠেলা গাড়ির থেকে মেয়েটা যে পা আছে সেখানের থেকে বেশি হয়ে যায়। আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। আমি বলেছিলাম যে সবাইকে একই লাইনে রাখা যাবে না। এবার সবাইকে যখন একই লাইনে আমি রাখতে পারছি না, তাহলে আমাকে ওদেরকে কোথাও তো রাখতে হবে। তো তখন আমাকে দেখতে হবে যে আমি তার কিভাবে পার্সপেক্টিভ ফেলতে পারি, কোন মানুষটা কি অ্যাঙ্গেলে থাকলে আমার ছবিটা একটু বেটার হতে পারে। এখানে দূরে যে বড় লোকটা আমি এখন করছি, এটা কিন্তু মেয়েটার থেকে একটু লম্বা, কিন্তু লোকটা একটু দূরে আছে। এই জিনিসগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে, একটু কাজ করতে করতে ফিল করতে হবে। আমি এখানে কিন্তু প্রথমেই জামা করছি না, একদম তোমাদেরকে দেখানোর জন্য একদম বেসিক, খুবই বেসিকভাবে তোমরা কিভাবে ব্লক করতে পারবে। দেখো এখানে অনেক ফ্লো আছে, মাসেলও ধরে নিতে পারতাম আমি, থায়ের মাসেল ছিল, হাতের মাসেল ছিল, কিছুই করিনি। কিন্তু আমি শুধুমাত্র বেসিক ব্লক করেছি যাতে তোমরা বুঝতে পারো, তোমরা যাতে সহজভাবে, কারণ আমাকে সব এজ গ্রুপের ছেলেমেয়েরাই তোমরা আমাকে দেখো, 13 থেকে 23, আরও বেশি 23 থেকে 33, 33 থেকে 43, 43 থেকে 53, 53 থেকে 63, 63 থেকে 73, আর বেশি যাচ্ছি না। তো সব এজ গ্রুপেই আমাকে দেখো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি যেমন অল্প বিস্তর অ্যাডভান্স লেভেলেও দেখাই, তেমন একটু তোমাদেরকে বেসিকটাও আমার বলে দেওয়া উচিত। এখানে দেখো আমি বেসিকভাবে একদম সিম্পল স্ট্রেট লাইনে বেসিক ফিগার, কোনো অ্যাঙ্গেল না দিয়ে করেছিলাম। এবার আমি আস্তে আস্তে ফিনিশ করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি, যাতে বেসিক, এখানে কিন্তু কোনো রকম সেরকম কোনো কাট নেই, ভিডিওটা সেই জন্য আরেকটু লং হয়েছে। এখানে কোনো রকম কোনো
খুব বেশি কোনো কাট দিইনি, যেখানে আমার পেন্সিল চলছে না খাতায় শুধুমাত্র সেইখানেই কাট আছে। তো তোমরা যদি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, ভালোভাবে অবজার্ভ করো, আই হোপ তোমরা ভালোভাবে কম্পোজিশন রেডি করতে পারবে। আর একটা জিনিস করো, আমাকে অনেকজন কাজ পাঠাও, তোমরা সবাই এই যে আমার কাছ থেকে কাজ দেখছো, এই কাজ দেখে আমাকে অবশ্যই কাজ দেখিও, তবে তোমাদের আমি ইমপ্রুভ করাতে পারবো, তোমরা দেখতে পাবে। তারপর তো তোমাদের যারা ক্লাসে জয়েন করছো, অনেকে জয়েন করতে চাইছো বলছো, তাদেরকে আমি গাইড করে দিয়েছি, সেটা অসুবিধা না। বাট তোমরা যারা সব দিক থেকেই মনে হচ্ছে যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের ইউটিউব দেখলেই বেশি সুবিধা হবে, তো ইউটিউব দেখো, অসুবিধে নেই। তো বাট আমাকে একটু টুকটাক কাজ পাঠিও, বা ইনস্টাগ্রামে আমাকে সুরজিৎ আর্টওয়ার্ক, ইনস্টা আমার আইডির নাম, তো সেইখানে আমাকে একটু ফলো করে নিও, সেইখানে দেখিয়ে দিও কাজ। আর সেখানে বিভিন্ন রকমের ভিডিও আসতে থাকে, তোমরা খুব ভালোভাবে সেখান থেকে আমার গাইডেন্স পেয়ে যাবে। যেরকমটা আমি বলছিলাম যে এখানে আমি কোনো স্পিডেই যাইনি, কোনো রকম কোনো কাট নেই, কোনো রকম কোনো তাড়াহুড়ো নেই, কোনো রকম কোনো খুব হঠাৎ করে ফিনিশ হয়ে যাওয়ার কোনো তাড়া নেই। আস্তে আস্তে, যাতে তোমরা বুঝতে পারো, আমার নর্মাল ভিডিও 25 থেকে 30 মিনিটের মধ্যে হয়, এই ভিডিওটা তার থেকে একটু বেশি হতে চলেছে, কারণ এখানে ফিগারের সংখ্যাও বেশি রেখেছি, আমি একটু বেশি ভরাট করার চেষ্টা করেছি, একটু ফিগারটাকে ছোট করেছি। আর আরেকটা জিনিস যেটা করেছি, সেটা এই ফিগারটাকে আমি আড়ে করেছি। তো এই যে আড়ে করার জন্য যেটা হয়েছে, সেটা হচ্ছে এখানে ফিগারগুলো আমার একটু ছোট করতে হয়েছে, ছোট করার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে ভরাট করার জন্য আরও ফিগার অ্যাড করতে হয়েছে। এটাও কিন্তু একটা ট্রিক্স, যে তোমরা কেমন ছবি চাইছো, কেমন কাজ করতে চাইছো, সেই হিসেবে তুমি তোমার পেজকে হরিজন্টাল বা ভার্টিক্যালভাবে কিন্তু সাজিয়ে নিতে পারো। এই সাজানোটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, কতটা টাইম তুমি চাইছো, কতটা টাইমে ড্রয়িং কমপ্লিট করতে চাইছো, সব কিছুই তোমাকে কিন্তু দেখে নিতে হবে। এবার টুকটাক মাসেল, বোন এরিয়া, এইগুলো আমরা যদি একটু ফলো করি, এখানে দেখো আমি এলবোর সাইডটাই করছি, সেখানে থেকে খুব হালকা একটু মাসেল এগিয়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে এগোচ্ছে। কিভাবে আমি অ্যাড করছি, কিভাবে আমি লাইনগুলো টানছি, কিভাবে আমার পেন্সিলটাকে আমি সরু রেখেছি। আমি কিন্তু এখানে 4B পেন্সিল ইউজ করছি, তোমরা 2B পেন্সিল ইউজ করতে পারো বা 4B পেন্সিল ইউজ করতে পারো। 6B, 8B, 10B এগুলো তো যেও না, কারণ এক্সামে যদি ধরো ভুল হচ্ছে, কোনো একটা কাজ ধরো তোমার কাজ করতে করতে ভুল হলো, তখন তুমি খুব সহজে ইরেজ করতে পারবে না, তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে ইরেজ করার জন্য। তো চেষ্টা করবে 2B বা 4B পেন্সিল ইউজ করতে। অলওয়েজ শার্পনার ক্যারি করবে, এক্সামে শার্পনার ক্যারি করো। এক্সামে তুমি কাটার দিয়ে কাটার চেষ্টা করো না, কারণ কাটার দিয়ে কাটতে যাবে, আটকে যাবে, টাইম লাগবে, পেন্সিল ভেঙে যাবে, অনেক সমস্যা হবে। 2-3টে পেন্সিল সাথে রেখো, দরকার হলে 5-6টা পেন্সিল সাথে রেখো, 4B আর 2B, আর শার্পনার রেখো 2-3টে, ইরেজার রেখো 1-2টো, ঠিক আছে? তাহলে কী হবে, তাড়াতাড়ি শার্পনার খুব তাড়াতাড়ি ফাস্ট হয়ে যায়। এবার শার্পনারে শার্প করতে গিয়ে হয়তো 1-2টো পেন্সিল ভেঙেও যেতে পারে, তো চেষ্টা করবে বেশি পরিমাণে পেন্সিল নিয়ে যেতে, যাতে তোমার সেফটিটা থাকে, যাতে তুমি ভয় না পাও, যাতে তুমি ঘাবড়ে না যাও। এখানে দেখো বেশি হাতের ক্ষেত্রে আমি শুধুমাত্র ব্লক, কিচ্ছু না, শুধুমাত্র ব্লক আর কিচ্ছু না। তো বেসিক ব্লক খুব ইম্পর্ট্যান্ট, যখনই আমি কোনো ড্রয়িং করি ব্লকেই করি। এবার ফিগার বা হাত পায়ে ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি এবার ফ্লো মেনটেন করার জন্য, তখন আমি ফ্লো অ্যাড করার চেষ্টা করি, ব্লকটাকে তখন সেই টাইমে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো সেই রকমভাবে আমি তোমাদেরকে ড্রয়িং দেখাবো, আস্তে আস্তে যখন আমি ড্রয়িং করাবো, তখন আমি তোমাদেরকে সেই জিনিসটাও দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এবার এই যে আমি যেরকম দেখাচ্ছিলাম, দেখো এখানে কাপড়ের যে পোর্শন আছে, দেখো আমরা যে কাপড় জামা পরে থাকি, সেগুলো তো আমাদের স্কিনের ওপরেই থাকে, তো তোমরা সেটাকে ফলো করার চেষ্টা করি। তোমরা যেখানে সেখানে, অনেক সময় দেখেছি আমি হাতে, ধরো কোনো একজন ফুল হাতা জামা পরে আছে, হঠাৎ করে যেখানে সেখানে কোনোয়ের যে ভাঁজটা থাকে, সেই জন্য যে অ্যাঙ্গেলটা হয়, সেটা হঠাৎ করে অন্য কোনো একটা জায়গায় হয়ে গেছে, মাসেলের কাছে হঠাৎ করে ফুলে গেছে, হঠাৎ করে কার্ভ জামা কাপড় দিতে শুরু করেছো। এইগুলোকে অ্যাভয়েড করবে, এগুলো না বোঝা বা বেসিকটা ক্লিয়ার না থাকার লক্ষণ। এখানে দেখো এই যে ভদ্রমহিলার যে পেটের যে অ্যাঙ্গেলটা, সেটা কিভাবে আছে, কোমরের যে অ্যাঙ্গেল, স্পাইনের যে অ্যাঙ্গেলটা, সেটা কিভাবে আছে, তারপর যে পায়ের পোর্শনে আসছে সেটা কিভাবে অ্যাঙ্গেলে আছে, তার যে বাঁক সেটা কিভাবে অ্যাঙ্গেলে আছে, তার যে শ্যাডোটা সেটা কিভাবে পড়ে আছে, তো সব কিছুই আমাদেরকে দেখতে হবে যখন আমরা কোনো কাজ করছি। তো সেই জন্য আমি দেখো এক একটা ফিগার আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো, তোমরা ভালোভাবে অবজার্ভ করবে, দরকার হলে পজ করো, 2 মিনিট পজ করার পর এই ফিগারটাকেই ড্রয়িং করো। দেখো আমার এখানে যেই কাজগুলো তোমরা দেখছো, এগুলো কম্পোজিশনগুলো হাজার স্টুডেন্ট তোমরা দেখছো, তোমাদের মধ্যে হয়তো ধরে নিলাম 1000-2000 জন স্টুডেন্ট আমাকে দেখছো। তো
ভেবো না যে এই কম্পোজিশনটা করেই তুমি চান্স পেয়ে যাবে বা এই কম্পোজিশনটাই আসবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, প্রথমেই বলে দিলাম। তার কারণ এই কম্পোজিশনটা তোমার মতো আরও 10জন স্টুডেন্ট দেখছে, তো সেই 10জন স্টুডেন্টও যদি মনে করে যে আমি এই কম্পোজিশনটা রাখবো, তাহলে তোমাদের সবার কম্পোজিশন কিন্তু এক হয়ে যাবে। আমার এখানে দেখা কম্পোজিশন কিন্তু তোমরা কেউ করবে না। আমি আমার স্টুডেন্টদের কম্পোজিশন কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না, আমার স্টুডেন্টরা অনেক কম্পোজিশন করে। তো কিছু কিছু স্টুডেন্ট আছে যারা খুব ভালো কম্পোজিশন করে, তো তাদেরকে আমি ক্লাসেও খুব একটা বেশি দেখাতে বারণ করি। এক দুজনকে একটু দেখালো ঠিক আছে, ক্লাসেও আমি দেখাতে বারণ করি কম্পোজিশন, যেগুলো নিজের কম্পোজিশন। যেগুলো আমি প্র্যাকটিসের জন্য দিই সেগুলো তো তারা সবাই একসাথেই করে, বাট যেগুলো নিজের কম্পোজিশন তোমরা যারা করবে সেগুলোকে রেডি করার চেষ্টা করো। এবার যদি, কারণ আর টাইম নেই, তো আমি সবার জন্য বলে যাচ্ছি যারা অ্যাকচুয়ালি সেইভাবে নিজেকে রেডি করে রেখেছো, তো নিজের কম্পোজিশন থাকাটা কিন্তু খুব দরকার। নিজের কম্পোজিশন সবসময় প্রেফারেবল হবে, এটা মাথায় রাখবে। এবার আসি পায়ের ড্রয়িংয়ে। পা অনেক সময় তোমরা ভুল করে থাকো, আর সেটা তোমরা সবাই জানো। পা যখন সামনের দিকে থাকে তখন কী শেপে থাকে, যখন সাইডে থাকে তখন কী শেপে থাকে, এগুলো কি তোমরা কখনো ঠিকভাবে অবজার্ভ করেছো? আই হোপ তোমরা ঠিকভাবে অবজার্ভ একদমই করোনি। কারণ যদি তোমরা অবজার্ভ করতে তাহলে তোমরা খুব ভালো করে দেখতে পেতে যে পাটা মোটামুটি একটা ট্রায়াঙ্গেল শেপই ধরে রাখে, সেটা সামনের দিকে হোক বা সাইডের দিকে হোক। সামনের দিকে হলে তার ট্রায়াঙ্গেল শেপটা, যে ত্রিভুজটা হতো সেটা কিছুটা সমবাহু ত্রিভুজের মতো হতো, আর যখন একদম সাইডে থাকতো তখন কিছুটা সমকোণী ত্রিভুজের মতো হতো, কিন্তু নিচের যে বাহুটা সেই বাহুটা কিন্তু একটু বেশি লম্বাটে থাকতো। তো এই জিনিসগুলো, আচ্ছা এবার যারা বুঝতে পারছো না তাদের জন্য বলি যে পায়ের নিচের যে পাতাটা সেই পাতার পোর্শনে ওইখানটা একটু বেশি লম্বাটে হবে, ওপরের দিকের যে একটা অ্যাঙ্গেল থাকবে হালকা সমকোণী ত্রিভুজের মতো। সমকোণী ত্রিভুজ এবার যারা বোঝো না তারা কী করে বোঝায়, যে যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো এখানে আমরা গোড়ালির পোর্শনটাকে আমরা একটা স্ট্রেট লাইনে টানতে পারি, এবার একটু আধটু বাঁক থাকতে পারে, একদম ম্যাথে ঢুকে যাচ্ছি না আমরা, সেই হিসেবে একটা বেসিক স্ট্রাকচার তোমরা রেডি করতে পারো। আচ্ছা এবার আমি এখানে স্ট্রেট লাইন দিয়ে যে ব্লকটা আমি এখানে করার চেষ্টা করব, যে ঠেলাগাড়ি যেটা আছে তার চাকা দেওয়া যে ঠেলাগাড়িটা আছে তার একটা বেসিক শেপ আছে, সেই শেপটাকে ধরার চেষ্টা করব, তার কিছু ডিটেল করার চেষ্টা করব। দেখো আমি কাজ করতে করতে টুকটাক এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ এসব টার্ম বলছি, এগুলো না তোমরা যদি একদম না বুঝতে পারো, যারা খুব ছোটো, যারা বড়, যারা অ্যাটলিস্ট 5-6-এ পড়ছো তারা তো জানবেই, আর যারা একদম ছোট তার থেকে তারা একটু গুগল করে নিও, বা তোমাদের কম্পোজিশনটা দেখার হয়তো বয়স হয়নি এখনও, তো বেসিক এইগুলো বোঝার দরকার পড়বে না তোমাদের, তোমরা নিজেদের মতোই করতে পারো। এখানে আমি বেসিক লাইনটাই টানার চেষ্টা করেছি একদম। দেখো আমি সবসময় বেশিরভাগ টাইমে বেসিক ওয়ার্ডটা খুব ইউজ করি, কারণ এটা সত্যিই খুবই সহজ। আমরা যদি একটু ঠিকভাবে কাজ করি তাহলে আমাদের এটা কিন্তু খুব একটা বেশি কঠিন হওয়ার কথা না। তারপর আমি এখানে যে উপরের দিকে পড়ে থাকা যে নারকেলগুলো আছে, বা নারকেল তো না, ডাব, তো ডাবটা যে এদিকে ঝুলে আছে সেই জন্য আমি এখানটাতে ইরেজ করে নিয়েছি। তারপর তোমরা ইরেজ করে নেবে, দেন তারপর আবার আস্তে আস্তে করে। এবার এই যে ডাবের যে ড্রয়িংগুলো তোমরা করো সেগুলোকে দেখতে হবে। আচ্ছা কম্পোজিশন করার সময় না, কম্পোজিশন শুধু ফিগার দিয়ে হয় না। ফিগার দিয়ে শুধু কম্পোজিশন হলে সেটার নাম সিঙ্গেল ফিগার থাকতো বা ফিগার রাখা হতো, যে এক দল ফিগার এরকম রাখা হতো। কম্পোজিশন রাখা হয়েছে মানে সেইখানে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে অবজেক্টও থাকবে। এবার তোমার অবজেক্ট বিভিন্ন রকমের জিনিস হতে পারে, থালা বাটি গ্লাস যা খুশি, বালতি, এগুলো থাকবে। তার সাথে ল্যান্ডস্কেপের পোর্শন থাকবে, ঘর বাড়ি থাকবে, এই সব কিছু থাকবে। তো যখনই তুমি এই ধরনের অবজেক্টগুলো ড্রয়িং করবে তখন তোমাকে আগে অবজেক্টের ড্রয়িং ভালো করে নিতে হবে। অবজেক্টের ড্রয়িং যদি আগে ভালো করে না নাও তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারো তোমরা। কারণ আমাদের বেশিরভাগ ফিগার ছাড়া বেশিরভাগ পার্টি তো অবজেক্টের সাথে আছে। তো অবজেক্ট যদি ভালো করে ড্রয়িং না করতে পারো তাহলেই বোঝা যাবে যে তুমি অবজেক্টের পার্সপেক্টিভ বোঝো না, অবজেক্ট ড্রয়িং বোঝো না, তাহলেই তোমার কিন্তু একটা নেগেটিভ দিকে কাজটা এগোবে। তো সবসময় চেষ্টা করবে ফিগার ড্রয়িংয়ের সাথে সাথে অলওয়েজ অবজেক্ট ড্রয়িংয়েরও একটু ভালো রকম ধারণা রাখা তোমাদের দরকার।
এখানে দেখো আমি এই যে ডাবের যে গাড়িটা সেখানে কিন্তু টাইম দিচ্ছি। কেন টাইম দিচ্ছি? তোমাদেরকে দেখানোর জন্য টাইম দিচ্ছি। এখানে সামনের দিকে যেগুলো আছে সেগুলো একটু আমি হালকার উপরেই ছেড়ে দিচ্ছি, বেশি ডিটেলসে ঢুকছে না, কারণ এটাকেই আমি পরের ভিডিওতে ওয়াটার কালারে দেখাবো। কারণ তোমাদের অনেকেই আছো যারা আমাকে ওয়াটার কালার দাদা 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 ওয়াটার কালার করে আমাকে পাগল করে দিয়েছো। তো আমি ওয়াটার কালার দেখাবো, হ্যাঁ ওয়াটার কালার আসবে, এই পার্টটারই ওয়াটার কালার আসবে, তো দেখতে থেকো। আচ্ছা, এবার যে এই যে এখানে চাকাটা আছে, চাকা আমরা নর্মালি সার্কেল করে দিই, কিন্তু না, সার্কেল হবে না। দেখো এখানে আমি কিছুটা সার্কেল টাইপই করেছি, কিন্তু সার্কেল টাইপে হবে না, হালকা একটু ওভাল শেপে হবে। তোমরা যদি এটা ফিল করো যে এটা একদম সার্কেলে আছে, এটা কিন্তু একদম সার্কেলে নেই। যখন আস্তে আস্তে এটা ফিনিশিংয়ের দিকে যাবে তখন তোমরা দেখতে পাবে একদম সার্কেলে নেই, একটু হালকা একটু ওভাল শেপে আছে। তো যেহেতু এটা কিছুটা পোর্শন আমরা ফ্রন্ট থেকেই কিছুটা দেখছি প্রায়, যদিও ফ্রন্ট একদম ফ্রন্ট না, হালকা একটু অ্যাঙ্গেলেই আছে, তবুও আমরা একদম সার্কেল না দেখে কিছুটা ওভাল শেপে দেখব, এগুলো একটু মাথায় রাখবে। এবার আমি এই যে ফিগারের ড্রয়িংটা করব, ফিগারের ক্ষেত্রে মাথা, আমরা যখন মাথা ড্রয়িং করি তখন তোমরা একদম ওভাল শেপে ড্রয়িং করে দাও, তারপরে করতে পারো, অথবা সার্কেল করো, সার্কেল করে সার্কেলের মিডিলে আইব্রো, নিচে নাক, তারপর নিচে থুতনি, এইভাবে করো, সেটাও করতে পারো। আমি এখানে ওসব কিছু করিনি, আমি এখানে তোমাদেরকে আর সেইভাবে যেইভাবে আমি বলেছিলাম, তোমরা যদি আগের আমার ফিগার দেখো, ফিগারের সাথে সাথে আমি মুখ কিভাবে ড্রয়িং করবে সেটা দেখিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। তারপর যদি আস্তে আস্তে পরে আবার মনে হয় আমি তোমাদেরকে আবার দেখিয়ে দেবো মুখের ড্রয়িং কীভাবে অ্যাকচুয়ালি করতে হয় বা কিছু। দেখো শুধু এক্সামটা আছে এই টাইমেই শুধু কম্পোজিশনটা করে নিলাম এটা কিন্তু না, এই টাইমে আমি বেশি রকমই কম্পোজিশন দিচ্ছি, বাট এরপরে আস্তে আস্তে কিন্তু ওয়াটার কালার থাকবে, চোখ নাক মুখের ওয়াটার কালার থাকবে, হাত পা সব সময় সব কিছু ড্রয়িং থাকবে। তো তোমাদেরকে কিন্তু ওভারঅল কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে, সব রকমের কাজ করতে হবে, ওয়াল পেন্টিং দেখতে হবে, সব কিছুর কাজ করতে হবে। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রেখো। এখানে আমি বেসিক ব্লকটা করছি কারণ ড্রয়িংটা বেশি ইম্পর্টেন্ট না, তুমি শুধু কম্পোজিশনই দেখছো তারপরে আর দেখছো না, তাহলে কিন্তু হবে না, তোমাকে সব কাজ দেখতে হবে। আর্টিস্ট হতে গেলে তোমাকে সব কিছু শিখতে হবে, পেন্সিল থেকে শুরু করে অয়েল, সব পেন্সিল, চারকোল, ওয়াটার কালার, সব প্যাস্টেল, অয়েল প্যাস্টেল, অ্যাক্রিলিক, অয়েল, সব কিছু শিখতে হবে। গোয়াশে আছে সব কিছু, পোস্টারটাই কিছুটা গোয়াশের বলা চলে, তো সেই জন্য আমি পোস্টার গোয়াশে দুটো আলাদা বললাম না, গোয়াশেই বললাম। তো সব কিছু করতে হবে। এখানে আমি যেটা মুখের ক্ষেত্রে যেটা করছি সেটা শুধুমাত্র শ্যাডো শেপটাকে ধরার চেষ্টা করছি। যেরকম আমি বলেছিলাম যে কোনো রকম কোনো কাট নেই, দেখো 17 মিনিট ক্রস করে গেছে, এখানে তুমি শুধু একটা ফিগার দেখেছো আর তার সাথে একটা শুধু এই যে মুখের পোর্শনটা, এই শুধু মুখের পোর্শনটা দেখতে পাচ্ছ, তাহলে বুঝতে পারছো যে কতটা আস্তে 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 তোমাদেরকে ডিটেলসে দেখানোর জন্য আমি এই রকম ভিডিওটা তৈরি করেছি। তো তোমরা এগুলো দেখো, দেখে অবজার্ভ করার চেষ্টা করো, দেখে লাইনটাকে টানার চেষ্টা করো, দেখে বেসিক শেপটাকে টানার চেষ্টা করো, ভালো করে ফিগার ড্রয়িংটা করার চেষ্টা করো। এই যে একটা বেসিক লাইন ছিল, বেসিক লাইনটা থেকে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এগোচ্ছি, কীভাবে পেন্সিলটা শার্প করে, কীভাবে পেন্সিলের যে ট্রাইপড গ্রিপ থেকে কীভাবে রাইটিং গ্রিপে আসছি, এগুলোকে বুঝতে হবে। ওভারহ্যান্ড গ্রিপ থেকে কিভাবে আমি রাইটিং গ্রিপে ঢুকলাম, কিভাবে আমি লাইনটাকে টানছি, কিভাবে আমি নেভার এন্ডিং লাইন দিচ্ছি, এগুলোকে তোমাদেরকে বুঝতে হবে। না হলে কোনো দিনও নেভার এন্ডিং লাইন তো ড্রয়িং করতে পারবেই না, বেসিক ব্লকও ঠিক করে টানতে পারবে না। তো এই জিনিসটা একদম অ্যাভয়েড করার চেষ্টা করো, ভালো করে কাজ করতে থাকো, আর চেষ্টা করো ভালো করে একদম কোনো রকম কোনো অজুহাত না দিয়ে, কোনো রকম কোনো ফাঁকিবাজি না করে নিজের জন্য কাজ করো, নিজের কাজের ইমপ্রুভমেন্ট নিজের কাছে, নিজে যত ভালো করে কাজ করতে পারবে তত কাজ ভালো হবে। তো চেষ্টা করো প্রচুর কাজ করতে, প্রচুর ইমপ্রুভ করতে, প্রচুর 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 কাজ করতে, প্রচুর কম্পোজিশন। এই এক মাস তো আর টাইম নেই, 4 তারিখে এক্সাম, ধরো 2 সপ্তাহ কি 1 সপ্তাহ টাইম আছে, তো এই 1 সপ্তাহ যদি পার ডে তোমরা 2-4টে করে কম্পোজিশন করো, মোটামুটি 10-12টা কম্পোজিশন তোমাদের হয়ে যাবে। 10-12টা কম্পোজিশন নিজের করে নেওয়া মানে তোমার একটা বেসিক একটা আইডিয়া চলে আসবে, তোমার একটা ধারণা চলে আসবে যে তুমি কিভাবে ড্রয়িংটা করতে চাইছো। এখানে দেখো এই যে হাতের ড্রয়িংটা করলাম আমি, এখানে খুব ছোট ছোট লাইন দেওয়া আছে, তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে এখানে যে হাতের যে ব্লকটা, সেই ব্লকটা তো আমি করছি, আঙুলের যে ব্লকটা সেই ব্লকটা তো আমি করছি, কিন্তু হাতের পোর্শনের যে মাসেলটা সেই মাসেলটাও আমি একটু ধরার চেষ্টা করেছি।
এগুলোই তোমাদেরকে বুঝতে হবে। আঙুল যখন করছে এখানে এই আঙুলগুলো অ্যাকচুয়ালি এই আঙুলটা যেটা করছে ডাবের ভেতরের যে আমরা ডাব খাওয়ার পর তোমরা যারা ডাব খেয়েছো একটু শাঁসালো যে ডাবগুলো হয়, শাঁস থাকে ভেতরে যেগুলোর, তো ওই ডাবের ভেতরের যে শাঁসটা বের করার যে পজিশনটা, যে প্রথমের আঙুল তর্জনী আর বুড়ো আঙুল, তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে যে প্রেশারটা দিয়ে ডাবের মধ্যে ঢোকাচ্ছে, তো সেই যে প্রেশারটা, ওই প্রেশারটাও যেন ফিল করা যায় অল্প একটু, ডাবটা যেন ফিল করা যায়, ডাবটা যে ধরে আছে সেটা যেন ফিল করা যায়। তো এইগুলো আমাকে দেখতে হবে, আমাকে আমার কাজের মধ্যে ফিল করাতে হবে, তবে তো আমি আমার এক্সামিনারের কাছে যেতে পারবো বা আমার এক্সামিনারের, কারণ তোমার মতো 1000-2000 জন এক্সাম দিচ্ছে, তো তাদের কাছে কি করে তুমি তাদের কাছে নজরে আসতে পারো। 1000টা পেজ উল্টানোর সাথে সাথে 10টা 15টা 20টা পেজ বা 30টা বা 40টা পেজকে আটকে যাওয়া, পেজের মধ্যে চোখ আটকে যাওয়া খুব একটা সহজ কিন্তু না। তোমাকে তোমার কাজকে ততটাই ইমপ্রুভ করতে হবে, তোমাকে তোমার কাজের মধ্যে ফিগারের ততটাই কাজ দেখাতে হবে যাতে সেই ব্যাপারটা লক্ষ্য করা যায়। এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো। এখানে আমি তোমাদেরকে কোনো রকম কোনো গ্যাপ না রেখে নন স্টপ বকে আছি। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে কোনো একটা দুটো ওয়ার্ডে ভুল হতে পারে বা থেমে গেছি, বাট আমি কিন্তু এটা কোনো স্ক্রিপ্টেড কিছু না। আমি তোমাদেরকে যেগুলো বলছি আমার ভেতরে থাকা কথা বলছি। আমি কোনো রকম কোনো রাইটিং লিখে বসিনি যে তোমাদেরকে এগুলো বলবো বা এইভাবে তোমাদেরকে মোটিভেট করবো বা এইভাবে তোমরা কাজ করবে বা এইভাবে ভুলটা বলবো। এখানে আমার ভিডিওটা চলছে, আমি ভিডিওটা দেখতে পাচ্ছি, ভিডিও দেখার সাথে সাথে আমার মনে হচ্ছে তোমাদেরকে এই জিনিসগুলোকে বলা উচিত, এই জিনিসগুলোকে তোমাদেরকে জানানো উচিত। আর আমি সেইভাবেই প্রতিটা ভিডিও আমি সেইভাবেই রেকর্ড করি আর এইভাবেই রেকর্ড করব। এবার আমার পুরনো ভিডিওতে থাকা কিছু কমেন্ট আমি নেব। তো লাস্ট ভিডিও যেটা আমি পোস্ট করেছিলাম ফিগারের ড্রয়িং, সিঙ্গেল ফিগার যে ড্রয়িংয়ের ভিডিওটা পোস্ট করেছিলাম, সেখানে তোমরা অনেকে কমেন্ট করেছো, অনেকে ভালো বলেছো, থ্যাংক ইউ সো মাচ। দাদা এগুলো তোমার কত বছরের ফল? কার্নোটেক বলছে। আচ্ছা, এগুলো না মানে এরকম না যে 1 বছরে হয়ে গেছে, 2 বছরে হয়ে গেছে। তো আমি শিখে চলেছি, কাজ করছি। যখন আমিও তোমাদের মতো শিখতাম তখনও কাজ করেছি, এখনও কাজ করে চলেছি। তো যতদিন ছবি আঁকছি তত বছর ধরে চলে যাচ্ছে। তো এরকম না যে কিছুদিন করে থামিয়ে দিলাম আবার কিছুদিন পর করলাম, এরকম না। তো কাজ করে যেতে হবে। দারুণ লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দিনে তুমি কত ঘন্টা প্র্যাকটিস করো? ব্যাপারটা হচ্ছে যে আমি এরকমভাবে প্র্যাকটিস করিই না। মানে দেখো, তোমাদের ক্ষেত্রে যাদের একটু মনে হয় যে বসতে অসুবিধা হচ্ছে, অনেকক্ষণ 2 ঘন্টা 4 ঘন্টা বসতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য ঠিক আছে। শুরুর দিকে তোমরা ঘন্টা মেনটেন করো যে আমি 1 ঘন্টা কাজ করব কি 2 ঘন্টা কাজ করব কি 3 ঘন্টা কাজ করবো। বাট একটা টাইম পর আসবে যখন আর তোমার ওই ব্যাপারটা থাকবে না যে আমাকে 2 ঘন্টা কাজ করতে হবে বা 4 ঘন্টা কাজ করতে হবে বা 8 ঘন্টা কাজ করতে হবে। মানে আমার এটা একটা অভ্যেস হয়ে গেছে। মানে আমি যদি সারাক্ষণ বসে থাকি, 10 ঘন্টা বসে থাকি, আমি বসে থাকতে পারবো টানা 1 ঘন্টা, টানা বসে থাকতে পারবো। তো কোনো ব্যাপার না। এবার কোনো দিন হয়তো 1 ঘন্টা কাজ হলো, কোনো দিন হয়তো 2 ঘন্টা কাজ হলো, কোনো দিন আবার 10 ঘন্টা কাজ হলো। 1 ঘন্টা কাজ, যেমন ধরো এডিটিং করছি আমি, বাকি আরও কাজ চলছে, সেই ক্ষেত্রে কাজের পরিমাণটা সেই দিন একটু কম হয়ে যায়। আবার যেই দিন বাকি সব কিছু পড়াশুনো মানে রিডিংয়ের পার্টটা একটু কম থাকে, সেই দিন একটু বেশি কাজ হয়ে যায়। তো আমি ওইভাবে টাইম মেনটেন করে কাজ করতে পারি না, বাট চেষ্টা করি একটা শিডিউলের মধ্যে রাখার। একটু শিডিউলের মধ্যে থাকলে একটু ছন্দ রাখা দরকার জীবনে। তো ছন্দটা একটু দরকার, সেই জন্য একটু মেনটেন করা উচিত কিছু রুটিন। তো সেইগুলো টুকটাক একটু মেনটেন করি, বাট ওই রকম যে 1 ঘন্টায় কাজ করতে হবে, 4 ঘন্টায় কাজ করতে হবে, এরকমভাবে করি না। দেবরাজ বলছে বিগ ফ্যান ব্রো, থ্যাংক ইউ সো মাচ দাদা। সেকেন্ড কমেন্ট, থ্যাংক ইউ। তোমাদের কমেন্ট আমি সবার কমেন্টই পড়ি। দেখো, তোমাদেরকে অনেককে রিপ্লাইও দিয়েছি, বাট কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো এইখানে বলবো বলে আমি সেইভাবে রিপ্লাই করিনি। তো সেইগুলোই এখানে বলবো। সুদীপ্তা বলছে যে দাদা তুমি তোমার পেন্সিল শার্প করো কীভাবে একটু দেখাবে? আমার পেপার কাটার দিয়ে শার্প করি, আমি পেপার কাটার দিয়ে শার্প করি। 10B পেন্সিল শার্প করতে গেলে বারবার ভেঙে যায়, তোমার ট্রিকটা একটু বলে দাও। বেশ, এই ভিডিওটাই তো আমি দেখাতে পারলাম না, বাট যখন আমি এর পরেই ওয়াটার কালারের যে ভিডিওটা আনবো সেই ভিডিওতে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কিছুই না, খুব ইজি।
কিন্তু একটা জিনিস একটু মাথায় রেখো, যদি তোমার কাছে আর্ট লাইন পেন্সিল থাকে তাহলে পেন্সিল একটু সফট, তো এটা ভেঙে যাওয়ার চান্সই বেশি। যদি 10B হয় সেটা তো আরও বেশি, আর একটু পড়ে গেলে ভেঙে যায় সেটা তো তোমরা জানোই, এই পেন্সিল খুব বেশি সফট হয়। তো যদি মনে হয় যে নর্মাল ড্রয়িংয়ের ক্ষেত্রে 10B তো লাগেই না, আর যদি শেডিংয়ের জন্য বলো তাহলে সেরকম হলে 10Bটা একটু দামি পেন্সিল ইউজ করতে পারো, স্টেডলারের পেন্সিলগুলো বা ব্রুস্টোর কোনো পেন্সিল ইউজ করতে পারো। যদি খুব ভাঙার প্রবলেম হয়, ঠিক আছে, কাটার জন্য একটু ভেঙে যায়, কাটাটা একটু সফটলি হ্যান্ডেল করতে হয়। দেখো, যতটা তুমি আস্তে আস্তে জেন্টলভাবে কাটবে ততটা ভালো থাকবে, তুমি তাড়াহুড়ো করলে সেটা হবে না। আমি প্রসেসটা শিখিয়ে দেবো, ঠিক আছে, পরের ভিডিওতে আমি প্রসেসটা শিখিয়ে দেবো। আচ্ছা, তোমার ব্লগ ভালো লাগে, দেবরাজ বলছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, অনেক কিছু শিখলাম, থ্যাংক ইউ। ফেসের ওপর ভিডিও চাই, ফেসের ওপর ভিডিও, বেশ, আমি একটু আগেই বলছিলাম যে ফেসের ওপর ভিডিও একটা তোমাদেরকে আমি দেখাবো, বেশ ঠিক আছে, ফেসের ওপর ভিডিও আনবো। অনুষ্কা বলছে, দাদা কম্পোজিশন ওয়াটার কালার পেন্টিং কোন পেপার ইউজ করলে ভালো হবে? দেখো, ওয়াটার কালার পেপার অনেক রকমের আছে, তুমি বাফ কাটিজ ইউজ করতে পারো, তুমি হ্যান্ডমেড ইউজ করতে পারো, বিভিন্ন রকমের পেপার আছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। এগুলো কিন্তু আমি একদম বেসিক বললাম, ঠিক আছে, এরপর আরও আছে, তুমি ক্যানসন ইউজ করতে পারো, ব্রুস্টো ইউজ করতে পারো, তুমি চিত্রপট ইউজ করতে পারো, তো এইগুলো। বাট তুমি যদি দেখো, আমরা তো প্র্যাকটিসের জন্য কম্পোজিশন করি, সেই ক্ষেত্রে বাফ কাটিজটা ঠিক আছে, বাফ কাটিজ এনাফ, বাফ কাটিজ, বা তোমার যদি হ্যান্ডমেড ইউজ করতে চাও তুমি হ্যান্ডমেড ইউজ করো, বাট চেষ্টা করো বাফ কাটিজই করতে, কারণ এক্সাম হলে তুমি হ্যান্ডমেড টাইপের পেপার পাবে না, ঠিক আছে, তো বাফ কাটিজের মতোই পেপার পাবে, তার থেকে একটু লো কোয়ালিটির পাবে, তো বাফ কাটিজ ইউজ করো বেস্ট প্র্যাকটিসের জন্য, আর প্র্যাকটিসের পরে এক্সামে কীভাবে আসবে সেই হিসেবেও। আচ্ছা, আর্টিস্টিক শুভ্রদীপ, আচ্ছা, দাদা আমি ক্লাস 10-এ পড়ি, ক্লাস 10-এ হয় ক্লাস 10-এ হয় আমি কি কম্পোজিশন নিতে পারবো আর্ট কলেজের জন্য, আর তার সাথে আমার ড্রয়িংয়ের স্টাডি কেমনে ম্যানেজ করব একটু বলো নিজের এক্সপিরিয়েন্স থেকে। আচ্ছা শুভ্রদীপ, দেখো, ছবি আঁকা একটা নেশা, এটাকে ম্যানেজ করতে হয় না, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। যেমন ধরো আমরা স্নান করা, খাওয়া দাওয়া, বাথরুমে যাওয়া, এগুলোকে আমাদেরকে ম্যানেজ করতে হয়, আসলেই চলে যায়। ধরো বাথরুম পাচ্ছে, তুমি বাথরুম চলে গেলে, তো সেই রকম ছবি আঁকাও পাবে, তো সেই পেলেই ছবি এঁকে ফেলো। তো এটা ম্যানেজ করার মতো পর্যায়ে রাখলে হবে না। যদি তোমার মনে হয় যে আমি আর্ট কলেজে ভর্তি হবো বা ছবি আঁকা নিয়ে এগোবো, ছবি আঁকার সাথেই থাকবো, তো এটাকে তোমার ওই স্নান করা, খাওয়া দাওয়ার মতো একটা অভ্যেসে পরিণত করতে হবে, যেটা রেগুলার তোমার সাথে থাকবে। তো সেই অভ্যেসটা পরিণত করার চেষ্টা করো, রেগুলার বেসিসে একটা আঁকার চেষ্টা করো, 1 ঘন্টা 2 ঘন্টা। এবার হ্যাঁ, তুমি যেহেতু 10 মাধ্যমিকে এক্সাম দেবে, তোমার সামনে আবার 12 আছে, তো সেই ক্ষেত্রে একটু তো পড়াশুনোর দিকেও নজর দিও। যদি পড়াশুনোর দিক ম্যানেজ হয় তবেই এইখানে সেই রকমভাবে ফোকাস করো ওখানে, কারণ পড়াশুনোটাও ইম্পর্ট্যান্ট। অ্যাটলিস্ট মাধ্যমিক আর এইচএসের পড়াশুনোটা তোমাকে ঠিকভাবে করে নিতে হবে। তারপর তুমি আর্ট কলেজে আসতে চাইলে তখন আর্ট কলেজে তোমার যেটা ভালো লাগে সেটা নিয়েই পড়ছো, সেক্ষেত্রে তো তোমাকে বলতে হবে না পড়ার কথা, বাট সেখানেও অনেক পড়তে হবে। আর্ট কলেজে ঢুকে যারা অনেকে মনে করো যে পড়াশুনো করার দরকার হয় না, আমি তাদেরকে একটু জানিয়ে দিই, আর্ট কলেজে ঢুকলে প্রচুর পড়াশুনো আছে। হিস্ট্রি অফ আর্ট পড়তে পড়তে তোমরা পাগল হয়ে যাবে। তো আর্ট কলেজে ঢুকেও পড়াশুনো করতে হয়, ইভিএস পড়তে হয়, বাংলা বা ইংলিশ যার যেটা নিতে ইচ্ছে করে সে সেটা নিতে পারে, সেই নিয়েও পড়তে হয়। তো সেইগুলো কম, বাট ইভিএস না, হিস্ট্রি অফ আর্ট যেটা, তো হিস্ট্রি অফ আর্টটা তোমাকে সারা জীবন রাখতে হবে। তুমি যদি ছবি আঁকা সম্পর্কে জানতে চাও, তুমি যদি আর্ট কলেজে নাও পড়ো, তোমাকে আর্টের হিস্ট্রিটা জানাটা খুব দরকার, পিরিয়ডগুলো জানা দরকার, কোন আর্টিস্ট ছিলেন, কিভাবে কাজ করেছেন, তাদের প্রসেস, সেগুলো সব কিছুই কিন্তু জানাটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা দাদা থ্যাঙ্কস, এবার অয়েল প্যাস্টেলের একটা টিউটোরিয়াল দাও, অনেক প্রবলেম হচ্ছে। বেশ দেব, সাফল্য স্যার্ট SART, আমি জানি না স্যার্ট কেন, যাই হোক, তো হ্যাঁ দেব, অয়েল প্যাস্টেল বলবো, বাট অয়েল প্যাস্টেলের আগে আমাকে আরও কিছু দেখানো বাকি আছে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। অয়েল প্যাস্টেল আসবে, সফট প্যাস্টেল, অয়েল প্যাস্টেল সব মিডিয়ামে আমি দেখাবো তোমাদেরকে। দাদা ফেস ড্রয়িংয়ের ভিডিও দিও প্লিজ, বা আবার অনেকে বলেছে পার্থ সিংহ, বেশ দেখাবো। আমি আর্ট কলেজের স্টুডেন্ট দাদা, তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখি,
বেশ, থ্যাংক ইউ। জানি তোমরা অনেকেই ভিডিও দেখো, অনেকে শেখো, অনেকে শেখার চেষ্টা করছো, অনেকে কাজ করছো। তো আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ট্যাগ করো, আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করে আমাকে দেখিও কাজ। সবসময় হয়তো তোমাদের টেক্সট হয়তো দেখতে পারবো না বা দেখার সময় হয়ে ওঠে না, বাট স্টোরি দিয়ে আমাকে যদি ট্যাগ করো দেন আমি সেটা দেখতে পাবো। আর আশা করছি যদি তোমাদের মনে হয় যে ভুল হচ্ছে বা কিছু, আমারও যদি মনে হয় যে হ্যাঁ আমার কিছু টিপস দিলে তোমাদের হেল্প হবে, তো আমি অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করি। এবার অনেক সময় কি হয় যে শুধু ড্রয়িং করে গেলেই তোমাদের ইমপ্রুভ হবে, সেখানে ভুল বলার থেকেও তোমাদের প্র্যাকটিস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়। তখন আমি বলি যে ভালো হচ্ছে করো, প্র্যাকটিস করে যাও। তো সেইভাবেই আমি তোমাদেরকে গাইড করে দেবো, অসুবিধা নেই। থ্যাংক ইউ দাদা, আমার পোর্ট্রেটটা দিও, এবার পোর্ট্রেটটা দিও প্লিজ। পোর্ট্রেটে প্রবলেম হচ্ছে, বেশ একদম পোর্ট্রেট দেবো, পোর্ট্রেটে আসবো আমরা, পোর্ট্রেট তো করবোই, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ সবই করবো আমরা। বাট এই আর্ট কলেজের এক্সামটা আছে বলে একটু কম্পোজিশনের পরিমাণটা একটু বেশি করছি, তাই একটু পোর্ট্রেটটা থামিয়ে দিই। আর মোটামুটি 2-4টে দিন একটু আমরা কম্পোজিশন দেখে নিই, তার সাথে পোর্ট্রেটের পার্ট কম্পোজিশনে সিঙ্গেল ফিগার আঁকার জন্য যে পোর্ট্রেট দরকার সেগুলো দেখে নিই, তারপর আমরা ফুল দমে পোর্ট্রেটের দিকে ঢুকবো। দাদা আর্ট এন্ট্রান্স থিওরি এক্সামের সিলেবাসটা একটু বলে দিও। থিওরির ক্ষেত্রে কিন্তু কোনো রকম ওইভাবে সিলেবাস কিছু নেই, এসে লিখতে দেবে তোমাদেরকে। এসেটা বিভিন্ন টপিকে হতে পারে, আমরা 12-এ যেরকম টপিক পড়েছি সেরকম টপিক হতে পারে। আচ্ছা তোমরা আমাকে একটু জানিও যে আমি তোমাদেরকে এসে নিয়ে কিছু বলবো কি না, এসে টপিক নিয়ে কিছু বলবো কি না। আশা করছি তোমরা সবাই প্রায় জানো, যদি না জানো তোমরা আমাকে তাহলে একটু জানিও, তাহলে আমি তোমাদেরকে এসের টপিক কী কী হতে পারে, কীভাবে কী আসতে পারে সেগুলো নিয়ে একটা ভিডিও করে দেবো। তার সাথেই সিঙ্গেল ফিগারের যে পোর্ট্রেটের ড্রয়িং সেটা নিয়েও একটা বিস্তারিত ভিডিও আমি করে দেবো। সেখানেই মাঝে আমি ওয়াটার কালার করার আগেই আমি ওটা নিয়ে একটা ভিডিও করে দেবো, যেটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমরা আমাকে তাহলে একটু জানিও। দাদা গভর্নমেন্ট আর্ট কলেজের অ্যাডমিশন লিঙ্ক কাজ করছে না। হ্যাঁ, সেই টাইমে গভর্নমেন্ট আর্ট কলেজের লিঙ্কটা কাজ করছিল না, এই টাইমেও আবার একটা প্রবলেম হয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে গভর্নমেন্ট আর্ট কলেজের ক্ষেত্রে সাল দেখবে ওপরের দিকে কোন ইয়ারের তুমি ফর্ম ফিল আপ করছো সেগুলো লেখা থাকে। সেই ক্ষেত্রে 24-25 বদলে 24-25 লেখার বদলে ওটা লেখা আছে 23-24। ওটা কোনো প্রবলেম না, ওটা প্রবলেম কলেজ থেকে আমার কিছু স্টুডেন্ট কলেজে ফোন করেছিল, তো বলেছে ওটা কোনো প্রবলেম না, ওটা ওদের টেকনিক্যাল ফল্ট, কোনো অসুবিধে নেই, তোমরা খুব ইজিলি এক্সাম দিতে পারবে। এটা অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে, তো সেইটা কোনো অসুবিধে নেই। কলেজের হেল্পলাইন নাম্বারে কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না। দেখো ওই টাইমে খুব প্রবলেম হচ্ছিল, বাট এখন আর সেটা প্রবলেম হচ্ছে না, চাপ নেই। দাদা আমি এখন 12-এ পড়ি, আমার লাইভ মডেল স্টাডি টিউটোরিয়াল মোবাইল দেখে ক্যাপচার করা হিউম্যান ফিগার রেফারেন্স আঁকতে বেশি সুবিধে হয়, তো আমার এখন থেকেই মডেল স্টাডিতে জোর দেওয়া উচিত নাকি মোবাইল রেফারেন্স দেখেই ফিগার রপ্ত করা উচিত, কোনটাতে বেশি জোর দেওয়া উচিত প্লিজ জানিও। আর অনেক অনেক থ্যাংক ইউ এতটা হেল্প করার জন্য, তোমার ভিডিওগুলো দেখে আমার অনেক উপকার হয়। থ্যাংক ইউ আর্টিস্ট দেবকুমার দাস, তোমাদের এত ভালো ভালো কমেন্ট, এত ভালোবাসা দেখেই অ্যাকচুয়ালি আরও মোটিভেট হই তোমাদেরকে শেখাতে, তোমাদেরকে দেখাতে। তো আচ্ছা, তোমার প্রশ্নটা হচ্ছে তুমি লাইভ করতে পারো না, এটা তোমার শুধু প্রশ্ন না, এটা অনেকেরই প্রশ্ন বা প্রবলেম বলতে পারো। অনেকে লাইভ দেখে করতে প্রবলেম ফেস করে, লাইভ হয় না, তারপর ফোনে দেখে মোটামুটি হয়ে যায়। কারণ একটু বলে দিই আমি, তো লাইভে কী হয়, মডেল একটু নড়ে, একটু ঘুমিয়ে পড়ে, একটু হাতটা এদিক সেদিক করে, একটু কোমরটা নাড়িয়ে নেয়, তো সেই জন্য মডেল সামনে থেকে আঁকা একটু কষ্টকর, তার মাপটা বুঝতে পারাটা একটু কঠিন, কিন্তু ফোন দেখে আঁকলে সুবিধে হয়। শুরুতে যখন তোমরা কাজ করবে তখন শুধু ফোন দেখেই আঁকো, কোনো অসুবিধে নেই, কিন্তু ফোন দেখে এঁকে সামনে তুমি মডেল স্টাডি করতে কিন্তু প্রবলেম ফেস করবে। ফোন দেখে তাহলে কি করতে আঁকবো, ফোন দেখে আঁকার কারণটা হচ্ছে তুমি হাতের যে স্ট্রাকচার, পায়ের যে স্ট্রাকচার, মাসেলের যে স্ট্রাকচার, সেগুলো একটু ভালো করে রপ্ত করে নাও।
তারপর সামনে থেকে আঁকো, দেখবে তোমার ফোন দেখে যেটা হচ্ছে তার থেকে হয়তো অনেক খারাপ কাজ হচ্ছে, কিন্তু একটা কনফিডেন্স পাবে, অবজারভেশন স্কিলটা বাড়বে, তুমি তোমার ফ্লোটা বুঝতে পারবে যে তুমি কিভাবে কাজ করতে পারো। মডেল নড়লেও তোমার মনে থাকবে যে মডেলের হাতটা কীরকম থাকার কথা ছিল বা কীরকম ছিল, সেটা তোমাকে অনেক হেল্প করবে। বাট তার আগে তোমাকে একটু ড্রয়িংটা জানতে, ড্রয়িংটা বুঝতে তোমাকে একটু ফোন থেকেই স্টাডি করে নিতে হবে। সামনেও করতে পারো, অসুবিধা নেই, সামনে করাটাই বেশি ভালো, বাট ফোন থেকে করলেও শুরুতে কোনো প্রবলেম নেই। তারপরে তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে। যেমন আমরা এক একটা পোর্ট্রেট বা কিছু, সেগুলো শুরুতে আমরা প্রথমে ছবি দেখেই আঁকি, তারপর আমরা লাইভ করতে পারি বা সেলফ পোর্ট্রেট মিরর দেখে করতে পারি। চেষ্টা করবে একটু সামনে থেকেই ড্রয়িং বেশি করতে, বাট ফোন দেখে একটু প্র্যাকটিসের জন্য করতে পারো, কোনো অসুবিধা নেই। দাদা একটা ওয়াটার কালারের টিউটোরিয়াল দিও তাড়াতাড়ি প্লিজ, সামনে গভর্নমেন্ট আর্ট কলেজের এক্সাম আসছে। বেশ আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি সামনের উইকের মধ্যে। আজ তো শনিবার, আজ আমি পোস্ট করার চেষ্টা করছি, কারণ এত চাপের মধ্যে আমার হয়ে উঠছে না, তো আমি চেষ্টা করছি আজকেই শনিবারেই এই ভিডিওটা পোস্ট করতে। তারপরে আমি চেষ্টা করব বুধ বৃহস্পতির মধ্যে, মানে নেক্সট উইক বুধ বৃহস্পতির মধ্যেই আমি পোর্ট্রেটের সাথে যেই তোমাদের প্রবলেম হচ্ছে সেটা, আর তার সাথে সাথে আমি তারপরের উইকেই বা চেষ্টা করব এই উইকেই আমি ওয়াটার কালারটা দেখিয়ে দিতে। তো সাথে দেখো, তোমরা আমাকে কমেন্টে জানিও যে এই উইকেই দেখাবো কি না পোর্ট্রেট বা ওয়াটার কালার, কোনটা আগে দেখতে চাইছো, পোর্ট্রেটের প্রবলেমটা আগে ফেস করতে চাইছো নাকি ওয়াটার কালারের প্রবলেমটা। তো তোমরা আমাকে কমেন্টে জানিও, যাদের কমেন্টে বেশি সংখ্যক কমেন্ট থাকবে যেই বিষয়ে, আমি সেটাই আগে দিয়ে দেবো, সেটা এই উইকেই। দাদা ফিগার প্র্যাকটিসের জন্য নিউজ প্রিন্ট পেপারে ইউজ করা হচ্ছে, অবশ্যই নিউজ প্রিন্ট পেপার প্র্যাকটিসের জন্য বেস্ট পেপার, একদম চিপেস্ট একটা পেপার নিউজ প্রিন্ট পেপার, তোমরা খুব ইজিলি ওটা ইউজ করতে পারো। দাদা আমার পেন্সিল স্কেচ ওয়াটার কালারের টিউটোরিয়াল অনেক ভালো, আর আমি কি ওয়াটার কালারে জোর দেওয়া উচিত নাকি পেন্সিলে ভ্যালু স্টাডি করা উচিত? প্রথমে তো পেন্সিলে ভ্যালু স্টাডি করো। পেন্সিলে দেখো তোমাদের প্রশ্নের মধ্যেই উত্তর আছে, তোমরা যে ছবি আঁকাকে কতটা ভালোবাসো, ছবি আঁকাকে কতটা বোঝো, সেটা তোমাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তোমার ওয়াটার কালারের তুলনায় পেন্সিল শেডিং অনেক ভালো, খুব ভালো, পেন্সিল শেডিং করা উচিত, অলওয়েজ করা উচিত। ইভেন আমিও এখনও করি পেন্সিল শেডিং, সারা জীবনই করতে হবে। পেন্সিলে ভ্যালু বোঝা, সেগুলো খুব উচিত। তো সেইগুলো যদি মনে হয় তুমি ভ্যালুটা বুঝতে পারছো, তবে চেষ্টা করো কোনো ব্লেন্ডিং টুল ইউজ না করতে, পেন্সিলের মধ্যেই পেন্সিল ঘষেই সেটাকে নিয়ে আসতে, ব্লেন্ডিং টুলটা একটু কম ইউজ করার চেষ্টা করো। দেন তোমার আস্তে আস্তে ওয়াটার কালারে ঢোকা উচিত। শুধু ওয়াটার কালার না, প্রথমে চেষ্টা করো যদি ওয়াটার কালারে খুব ভয় লাগে তাহলে একটু ড্রাই মিডিয়ামে ঢোকো। ড্রাই মিডিয়াম বলতে অয়েল প্যাস্টেল বা সফট প্যাস্টেল, এগুলোতে একটু ঢোকো, তারপর আস্তে আস্তে ওয়াটার কালারে ঢোকো, কোনো অসুবিধা নেই। দাদা আমার তো ইনস্টাগ্রাম নেই, টেলিগ্রামে কি একটু কাজ পাঠানো যাবে? আচ্ছা অঙ্কিতা আমাকে তো কাজ দেখিয়ে দিয়েছিল আচ্ছা এই অঙ্কিতার ইনস্টাগ্রাম নেই বলে, শুধুমাত্র আমাকে কাজ দেখাবে বলে নতুন করে ইনস্টাগ্রাম খুলে আমাকে কাজ দেখিয়ে আমার কাছ থেকে নাম্বার নিয়ে ইনস্টাগ্রাম ডিলিট করেছে। এটা হচ্ছে ডেডিকেশন, ভালো লাগে এগুলো বেশ। আচ্ছা আসানসোলে থাকি, অনলাইন ক্লাস করতে চাই, অরুণাভ দত্ত। বেশ, একদম আমার তো অনলাইন ক্লাস আছে। তুমি আমাকে ইনস্টাগ্রাম সুরজিৎ আর্টওয়ার্ক বা ফেসবুক সুরজিৎ আর্টওয়ার্ক, দুই একই নামেই আছে, তো সেখানে একটু টেক্সট করতে পারো। আমার কাজ দেখলে তো আশা করছি তুমি চিনতেই পারবে, তো সেখানে গিয়ে আমাকে একটু টেক্সট করে নিও, আমি চেষ্টা করবো তোমাকে ডিটেলস বলে দিতে। শুক্রবার দিন আমার ক্লাস হয় সন্ধ্যা 8টা থেকে 10টা, প্রতিটা ক্লাস রেকর্ডও থাকে। এরকম না যে শুধু ফিগার শেখায়, সেখানে কম্পোজিশনের ক্লাস না শুধু, সেখানে সব রকম কাজ করায়, পোর্ট্রেট থেকে শুরু করে সব কিছু, বেশিরভাগ টাইমে পোর্ট্রেটের ওপরে জোর থাকে। তো কম্পোজিশনের আলাদা করে ক্লাস আমি শুরু করার একটা চিন্তা ভাবনা করছি, বাট সেটা এখনই না, এই বছরেই না, সামনে বছর আস্তে আস্তে ডিসেম্বরের দিকে আমি চেষ্টা করব। দাদা স্কাল্পচার এক্সাম নিয়ে একটু ভিডিও দাও প্লিজ। স্কাল্পচার এক্সাম নিয়ে দেখো, আমি একদম যে ভীষণ স্কাল্পচার নিয়ে জানি সেরকমটা না, বাট আমি যতটুকু জানি সেইটুকুই বলতে পারি যে স্কাল্পচারের এক্সামের সময় আমাদেরকে কি করতে, আচ্ছা তার আগে একটু বলে দিই, তোমরা কিন্তু এই যে আমি বলছি তোমাদেরকে অনেক ইনফরমেশান দিচ্ছি, তার সাথে সাথে কিন্তু আমি কাজটাও ঠিকভাবে দেখাচ্ছি, তো অবশ্যই কাজটাতে মন দিও, কাজটা দেখতে দেখতে আমার ভয়েসটা শোনো। তো লাইন কিভাবে টানছি, এই যে ফিগারটা করছি কিভাবে করছি, ইরেজ কিভাবে করছি, তারপর কেন করলাম, ডাবের এখানে কি করে করলাম, পেছনের ফিগারটা কি করে আঁকছি, সব কিছু কিন্তু তোমাকে নোটিশ করতে হবে। তো সেইগুলো একটু কিন্তু অবশ্যই দেখো,
সামনে ফিগার কি আছে, দূরের ফিগার কি আছে, এই মানুষটার যেই ডাব কাটছে যেই মানুষটা তার থেকে দূরের ফিগার ডান দিকে যেটা আঁকছি সেটা, নাকি তার পাশেই টাচ হয়ে থাকা মানুষটা দূরের ফিগার। আমাকে এইটা কমেন্ট করে জানিও তো। আমি দেখতে চাই যে আমাকে এতক্ষণ পর্যন্ত, এই এখন 39 মিনিট চলছে, তো এই 40 মিনিট পর্যন্ত আমাকে কে দেখছো বা কারা একদম সুন্দরভাবে শোনার চেষ্টা করেছো, সুন্দরভাবে বোঝার চেষ্টা করেছো। একটা প্রশ্ন তোমাদের জন্য, তোমরা পার্সপেক্টিভ যদি বুঝে থাকো, আমি বুঝতে পারবো তোমাদের পার্সপেক্টিভের কার কার একটু ধারণা আছে। যেই ফিগারটা আমি এখন আঁকছি ওই ফিগারটা সামনে আছে, এই মিডিলের যে ডাব কাটছে যেই ফিগারটা, সেই ফিগারের কোন ফিগারটা কাছে আছে, যেটা টাচ হয়ে থাকা ফিগারটা বাঁ দিকে নাকি ডান দিকে যেটা আমি এখন আঁকছি সেটা, কোন ফিগারটা কাছে আছে পার্সপেক্টিভের, এই টাইমেই তোমরা পজ করে কমেন্টে জানাও। আর কমেন্টেই আমি অ্যান্সার করে দেবো তোমাদের যার যদি কারো ভুল হয় আমি সেটা অ্যান্সার করে দেবো, যদি ঠিক হয় তাহলে তো তোমরা বোঝোই পার্সপেক্টিভ। আচ্ছা, স্কাল্পচার নিয়ে বলছিলাম। তো স্কাল্পচারের ক্ষেত্রে তোমাকে মাটির কাজই করতে দেবে। ওরা বলে দেয় মাটি হয়তো আনতে হতে পারে, বা ওরা মাটি প্রোভাইড করতে পারে, সেটা তোমার অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে যে তোমাকে কী কী ক্যারি করতে হবে। তারপর টুলস তো তোমাকে নিজেকে নিয়েই যেতেই হবে। কম্পোজিশন করতে দেয়, অ্যানিমেল ফিগারের সাথে হিউম্যান ফিগারের কম্পোজিশন দিতে পারে, কোনো স্টাডি দিতে পারে, কোনো ফ্লাওয়ার ভাস বা কিছু একটা বসিয়ে দিয়ে সেটাকে স্টাডি করতে দিতে পারে। বেশিরভাগ টাইমে কম্পোজিশন করতে দেয় অ্যানিমেল ফিগারের সাথে হিউম্যান ফিগারের একটা কম্পোজিশন, সেটা ছাগল হতে পারে, কুকুর হতে পারে, গরু হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। তো এই রকমই দিয়ে থাকে। এবার বিভিন্ন রকমের কাজ হয়, বিভিন্ন রকমের কাজ দেখতে চাই। তোমাকে স্কাল্পচারে মোটামুটি 5টা থেকে 10টা কাজ নিয়ে আসতে হবে যদি তুমি ভাইভাতে সিলেক্ট হও। সেটা কাজ স্টাডি হতে পারে, হাত, পা, নাক, চোখ, মুখ, অ্যানিমেল ফিগার স্টাডি, এই সবগুলো একটু তোমাকে, হিউম্যান ফিগার স্টাডি, এগুলো একটু তোমাকে করতে হবে। আচ্ছা, অনলাইন ক্লাস করতে চাই দীপাশীল, বেশ আমি অনলাইন ক্লাস করাই, তোমরা আমাকে টেক্সট করে নিও। যেরকম আমি বললাম, তুমি রোজ ভিডিও ছাড়ো না কেন? আচ্ছা, রোজ ভিডিও ছাড়া হয় না, এই কমপ্লেন হচ্ছে আর্ট উইথ সানি। সরি তোমাদের সকলকে, রোজ ভিডিও ছাড়তে পারি না, কারণ আমি আরও টুকটাক কাজ করি। তো চেষ্টা করছি আমি প্রতি সপ্তাহে ভিডিও ছাড়ার, বাট সপ্তাহে হচ্ছে না। রিলস আমি তো পোস্ট করছি প্রতি সপ্তাহে, বাট লং ভিডিওটা প্রতি সপ্তাহে করা হয়ে উঠছে না। বাট আমি চেষ্টা করব, এই উইক থেকে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে। এর আগেও বলেছি, বাট একদম আমি খুব 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 চেষ্টা করছি প্রতি সপ্তাহে ভিডিও পোস্ট করতে। আপনার সাথে কীভাবে যোগাযোগ করব? ইনস্টাগ্রাম, অরুণাভ দত্ত বলছে। আচ্ছা দাদা, আমার এজ 23, আমি কি আর্ট কলেজে চান্স পাবো? দুঃখের সাথে জানাচ্ছি যে তুমি আর্ট কলেজে এক্সাম দিতে পারবে না, গভর্নমেন্ট বা ইন্ডিয়ান বা রবীন্দ্র ভারতীতে। কিন্তু তুমি যদি তোমার খুব ইচ্ছে থাকে তুমি শান্তিনিকেতন ট্রাই করতে পারো। দাদা 22-এ এইচএস, কিন্তু এজ 23 হয়নি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, বোধহয় পারবে না। তো 22-এ এইচএস হলে 22, 23, 24, 25 না, গভর্নমেন্টে শুধু পারবে। আগের বছরও 4 বছর ছিল, এই বছর চেঞ্জ করেছিল, 3 বছরের রেখেছিল, বাট তারপর আবার রিসেন্টলি ওরা নোটিশ চেঞ্জ করেছে, 4 বছর তুমি এক্সাম দিতে পারবে। তো তুমি যদি 22-এ হও শুধু গভর্নমেন্টে দিতে পারবে, সত্য বলছে। আচ্ছা, বাকিরা সবাই লাভ কমেন্ট করেছো, ভালোবাসা দিয়েছো, বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তোমরা কমেন্টেই এত তোমাদের ইনফরমেশন দিয়ে দাও, তোমরা নিজেদের কমেন্টের মধ্যেই তোমাদের সব ইনফরমেশন থাকে, তো সেইগুলো পড়তে আরও বেশি ভালো লাগে। যে মনে হয় যে হ্যাঁ, তোমরা অ্যাকচুয়ালি বোঝো, ছবি আঁকাটা ভালোবাসো, ছবি আঁকাটাকে বোঝো, তাই ভালোই লাগে তোমাদের কমেন্ট পড়তে। আচ্ছা, এবার আমি একটু ছবিতে আসি। অনেকক্ষণ তোমাদের সাথে কমেন্ট নিয়ে গল্প করলাম, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগা, তোমাদের খারাপ লাগা, তোমাদের যা যা মনে হয় তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আমি তো তোমাদের সাথে আছি, সব রকমভাবে আছি, তো চেষ্টা করব তোমাদের যতটা ইমপ্রুভ করানো যায়, অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, এবার এখানে আমি দেখো, যেরকম আমি বলেছিলাম যে এখানে যদি তুমি লম্বায় আর করো উইথ বা হাইট, যেটা যেই দিকেই করার চেষ্টা করবে না কেন, এই যে লম্বাই চওড়াই পেজটাকে যদি লম্বাই রাখতে তাহলে ফিগারগুলো একটু বড় হতো আর ব্যাকগ্রাউন্ডে তোমাকে সাজাতে কম হতো। বাট যখনই তুমি আড়ে করছো তখনই তোমাকে একটু ফিগারগুলোকে ছোট করতে হবে, সেই হিসেবে কম্পোজিশনটাকে আরও বেশি স্ট্রং করার জন্য কম্পোজিশনটাকে আরও বেশি সাজাতে হবে। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এইগুলো সবসময় যে লম্বাই করলেই
করলেই ছবি ভালো হবে একদমই না। কিছু ছবি থাকবে মেলা, বাজার, এইগুলো কিছু কিছু ধরনের ছবি থাকবে যেগুলো আড়ে করলেই বেশি ভালো হবে। তো এবার সেটা তোমার কম্পোজিশন কেমন বা কম্পোজিশন তুমি কীভাবে সাজাতে চাইছো তার উপর ডিপেন্ড করছে যে তুমি কীভাবে রাখবে। আমি বলছি বলেই এরকম করবে একদমই না। তোমাকে বুঝতে হবে তোমার কোন ধরনের কাজটা বেশি ভালো করে রেডি করে নিয়ে আসছো, সেই ধরনের কাজ করবে সব সময়। একটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে, একটু এক্সাম নিয়েও প্রিপেয়ার করতে হবে। আমি বুঝতে পারছি তোমরা অনেকেই আছো যারা একটু ভয় পাও, একটু কি করব, কেমনভাবে করব, এক্সামে কি হবে, কি দেবে কি না দেবে, কিভাবে যাব, কোথায় যাব, এইসব নিয়ে আমার মনে হয় একটু তোমাদেরকে গাইড করতে হবে। বাট একটা জিনিস আমি একটু বলে দিই, যখন এক্সাম হলে যাবে সবার প্রথম যেটা করবে না, পজ নিচ্ছি তার কারণ আমি তোমাদেরকে কিভাবে বলবো বুঝতে পারছি না, চুরি করার প্রবণতা কমাতে হবে। এটা সবার প্রথম তোমাকে করতে হবে। সবার প্রথম তোমার যদি মনে হয় যে তোমার পাশের ছেলেটা খুব ভালো আঁকছে, তবুও তুমি তার দেখে কোনো ফিগার কপি করতে যেও না, এতে তোমার ক্ষতি হবে। ওই ছেলেটার আঁকা কম্পোজিশন থেকে তুমি হুবহু তার ছবিটা কপি করতে পারবে না, কারণ তুমি সেই ধরনের কম্পোজিশন কোনো দিন প্র্যাকটিস করনি। তোমার প্র্যাকটিস করা কম্পোজিশন থেকেই তুমি ছবি এঁকো, আর এত ফিগার প্র্যাকটিস যেগুলো করেছো সেইগুলো থেকেই এঁকো। পজিশন চেঞ্জ করে দিলে তোমার সেই টাইমে তুমি যখন দেখে দেখে করছো তোমার ভুল হওয়ার চান্স বেশি থাকবে, তুমি ঘাবড়ে যাওয়ার চান্স বেশি থাকবে। তো এইগুলোকে নিজের কাজের জন্য, নিজের ভালো একটা জায়গা তৈরি করার জন্য চেষ্টা করো এগুলো অ্যাভয়েড করতে, না হলে কিন্তু অনেক প্রবলেমে পড়বে। এক্সামের সব থেকে মেন জিনিস হলো এটাই, যে আমি আমার কাজটা কিভাবে আমি তোমাকে দেখাবো, সেই জায়গাটা যদি অন্য কেউ নেওয়ার চেষ্টা করে সে কিন্তু ততটা নিতে পারবে না। কারণ আমি যেই ফিগারটা প্র্যাকটিস করে এসেছি সারা বছর, 2 বছর 3 বছর ধরে, তুমি কখনোই সেইটা একদিনে সেইখানে গিয়ে হুবহু যেভাবে আমি করছি সেভাবে তুমি করতে পারবে না, সেটাই স্বাভাবিক। তো সবার প্রথমে ডোন্ট ডু দিস বা দ্যাট, এই জিনিসটা একটু খেয়াল রেখো। শুরুতে আমি একটা জায়গায় বলেছিলাম যে কম্পোজিশন মানে কিন্তু শুধু ফিগার ড্রয়িং করা নয়। কেন বলেছিলাম এবার এইখানে আমি সেটা একটু তোমাদেরকে বোঝাতে চাই। দেখো এখানে যে এতগুলো ফিগার আছে, শুধু ফিগারগুলো ছেড়ে দিলে কি কম্পোজিশনটা ঠিকভাবে দাঁড়াতো? একদমই দাঁড়াতো না। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও ইম্পর্টেন্ট। কম্পোজিশন মানে ল্যান্ডস্কেপ আর ফিগার দুটো একসাথে। তোমাদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, শুধু ল্যান্ডস্কেপই দেখতে পাচ্ছি আর ওই ছোটো 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 ফিগার, সেটা কিন্তু কম্পোজিশনের পর্যায়ে পড়ছে না। কম্পোজিশনের ক্ষেত্রে সিঙ্গেল ফিগার দিয়ে 3-4টে মেইন ফিগার দিয়ে সিঙ্গেল ফিগার, সেগুলো সামনের দিকে থাকবে, সেগুলোর প্রভাব বেশি থাকবে, সেগুলো প্রত্যক্ষ হবে, বাট তার সাথে ব্যাকগ্রাউন্ডেরও প্রভাব থাকবে। ব্যাকগ্রাউন্ডও তুমি ঠিকঠাকভাবে দেখতে পাবে, ব্যাকগ্রাউন্ডও তোমায় ঠিকঠাকভাবে ড্রয়িং করতে হবে। হ্যাঁ, হালকা করতে হবে, খুব ডার্ক করা যাবে না, যাতে ব্যাকগ্রাউন্ডই চোখে না লাগে, সেটাও তোমাকে কিন্তু একটু নজর দিতে হবে। এখানে দেখো আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু পার্সপেক্টিভ রাখার চেষ্টা করছি। কীরকম পার্সপেক্টিভ দেখতে পাবে, ব্যাকগ্রাউন্ডের আমি একটা সাইডে একটু ব্রিদিং স্পেস রাখছি যেন ঢোকার চেষ্টা করে, এখনও সেই দিকটা আসেনি, বাঁ দিকে সেই পোর্শনটা রাখবো। আমি ওইখানে টুকটাক ডিটেলস অ্যাড করছি, দোকান আছে, শাটার দেওয়া আছে, শাটার বন্ধ থাকলে কেমন দেখতে হয় সেটা একটু করার চেষ্টা করছি। তারপর তুমি যদি মিডিলের পোর্শনের দিকটা দেখো, মিডিলের পোর্শনের দিকটার ক্ষেত্রেও কিন্তু আমি একটু হালকা পার্সপেক্টিভে রেখেছি, সেটাও একটু রাখার চেষ্টা করেছি। কম্পোজিশন আঁকছো আর অ্যানিমেল ফিগার দেবে না, সেটা কি করে হয়? হয়তো কম্পোজিশনে তোমাকে বলেনি অ্যানিমেল ফিগার রাখতে, বাট চেষ্টা করবে যে কোনো একটা অ্যানিমেল ফিগার অ্যাড করতে। যেমন ধরো ইনডোর কম্পোজিশন করছো, একটা বাড়ির পেট ডগ দিতে পারো বা বেড়াল দিতে পারো। রাস্তা থাকলে তুমি তো সেখানে খুব ইজিলি স্ট্রিট ডগ দিয়ে দিতে পারবে। বাট অলওয়েজ চেষ্টা করো যে যখনই তুমি কোনো একটা কম্পোজিশন করছো সেখানে যেন কোনো একটা অ্যানিম্যাল ফিগার থাকে, বা পাখি, কাক, কোনো মুরগি, হাঁস, এগুলো তো বেসিক জিনিস, এগুলো রাখতে পারো। গ্রামে গঞ্জে এগুলো থাকে, মুরগি, এইগুলো এরকম না যে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটা করলে খুব অড লাগবে। তো সেই ক্ষেত্রে কুকুরটাই ঠিক আছে। বাট যদি গ্রামের কোনো কিছু পোর্শন করো বা কিছু, সেই ক্ষেত্রে মুরগিটা দেওয়া যেতেই পারে।
কুকুরটা বেস্ট, কুকুর প্র্যাকটিসটা করাটা খুব দরকার। কুকুর, গরু এগুলো প্র্যাকটিস করো, এগুলো প্র্যাকটিস করতে হবে। কুকুরের পায়ের ভাঁজ কীভাবে থাকে, কুকুর টান টান করে কখন ডাকে, কুকুর ওপরের দিকে তাকালে তার নিচের পা দুটো কীভাবে একটু টান হয়ে থাকে, সেগুলো সবগুলোই কিন্তু একটু প্র্যাকটিস করো। এগুলো খুব বেসিক একটা জিনিস, এগুলো প্র্যাকটিস করলে তোমার কাজের ইমপ্রুভ হবে, তুমি বুঝতে পারবে তুমি কিভাবে কাজ করছো, তুমি কিভাবে কাজ করতে চাইছো, সব কিছুই বুঝতে পারবে। এবার আমি একটু ব্যাকগ্রাউন্ডের দিকেই আসি, একটু জাস্ট ডাবের পোর্শন একটু শ্যাডো ধরে নিয়েছিলাম, যদিও এটা আমি ওয়াটার কালার করবো, বাট একটু জাস্ট শ্যাডোটা একটু ধরে নিচ্ছি, আর কিছু না। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি যেরকম বলেছিলাম যে একটু হালকা পার্সপেক্টিভ থাকবে, সেটা রাখবো। দূরের দিকের কিছু গাড়ি, একটা স্কুটি, এরকম কিছু রাখবো, দেন ব্যাকগ্রাউন্ডটা করব। তো যখনই কোনো একটা কম্পোজিশন করব আমাকে ভাবতে হবে আমি কম্পোজিশনের সিচুয়েশনে দাঁড়িয়ে আছি। তুমি যদি সিচুয়েশনে দাঁড়িয়ে না থাকতে পারো তাহলে কিন্তু কোনো দিন কম্পোজিশনটাকে ঠিকভাবে অবজার্ভ করতে পারবে না, ঠিকভাবে দেখে বুঝতে পারবে না, আঁকতে পারবে না যে আমি এরপর কি ফিগার দেব বা কোথায় কোন ফিগারটা রাখবো। তুমি যদি সঙ্গে সঙ্গে ভাবো যে আমি ওই সিচুয়েশনেই আছি, তাহলে তোমার তৎক্ষণাৎ মনে আসবে যে আমি থাকলে কি দেখতাম, কি দেখতে পেতাম, কি করতাম। এই সব কিছুর সাথে সাথে তোমার কম্পোজিশন কিন্তু খুব ইজিলি রেডি হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, আর তোমাদের এর পরের ভিডিওটা কি দেখতে চাইছো, এর পরে তোমরা কি শিখতে চাইছো। আমি জানি অনেকের কমেন্ট আসবে ওয়াটার কালার, কারণ ওয়াটার কালার নিয়ে এর আগেও অনেক ভিডিওতে তোমরা কমেন্ট করেছো ওয়াটার কালার দেখতে চাইছো। গভর্নমেন্টের ফর্ম ছেড়ে দিয়েছে, গভর্নমেন্টে 4 তারিখ মেবি এক্সামের ডেটও দিয়ে দিয়েছে। তো আই হোপ তোমরা ওয়াটার কালারটাই দেখতে চাইবে এরপরে। তো অবশ্যই সেটা কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ফাটিয়ে কাজ করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।